শীত কুয়াশার চাদর মোড়ানো জলমগ্নই চরাচরের চাঞ্চল্য বরিশালের বেলুয়া নদীকে ঘিরে। বেলুয়া বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের বরিশাল ও পিরোজপুর জেলার একটি নদী। এঁকে বেঁকে বয়ে চলায় নদীর দৈর্ঘ্য ২২ কিলোমিটার, গড়প্রস্থ ১২৫ মিটার। বরিশালের বিশারকান্দা বাগদা নদী থেকে জন্ম বেলুয়ার। পিরোজপুরের নেসারাবাদ ও নাজিরপুরকে বিভক্ত করে প্রবাহিত হওয়া বেলুয়ার বুকে সারা বছর দাপিয়ে বেড়ায় ছোট মাঝারি ধরনের অগণিত নৌযান। বেলুয়ার জলধারা পিরোজপুরের নেসারাবাদ উপজেলার গুয়ারিখা ইউনিয়ন পর্যন্ত প্রবাহিত হয়ে কালীগঙ্গা নদীতে মিশেছে। নদীটি উজানের তুলনায় ভাটির দিকে ক্রমশ সংকুচিত হয়ে প্রবাহিত হয়েছে। সারা বছর এই নদীতে নিরবচ্ছিন্ন বয়ে যায় জলধারা। সমুদ্র উপকূলীয় অঞ্চলের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে, তাই এর ভাটির অংশ জোয়ার ভাটার প্রভাবে প্রভাবিত। মিঠা পানির এই নদী অসংখ্য মানুষের জীবন জীবিকায় দারুণ ভূমিকা পালন করে আসছে। বৈঠা বাওয়া ছোট নৌকা যেমন এর একান্ত অনুষঙ্গ, তেমনি তেজস্বী গতিতে দুর্বার ছুটে চলা ট্রলারও এর অনাত্মীয় নয়। জল মারিয়ে এমন দুগ্ধ ফেনিল শোভা ছড়িয়ে এদের নিত্য চলাচল। নদী অধ্যুষিত এলাকায় চলাচলে যেমন নদীর ভূমিকা, তেমনি নৌকাও আষ্টেপৃষ্ঠে জড়িয়ে আছে এ অঞ্চলের মানুষের জীবনে। চারদিকে বাঁশ পুঁতে মাঝখানে গাছের ডালপালা ফেলে মাছ আটকানোর এই পদ্ধতিকে স্থানীয়ভাবে বলে ঝাউ। এটি একটি অস্থায়ী পদ্ধতি। তবে অনেকেই স্থায়ীভাবে নদীতে ডালপালা, কচুরিপানা আর ছোট ছিদ্রযুক্ত জাল দিয়ে ঘের বানিয়ে মাছের চাষ করে থাকেন। তারা নিয়মিত মাছের খাবারও দিয়ে থাকেন। নিয়মিত খাবার দিলে বিভিন্ন ধরনের মাছ জড়ো হয় এখানটায়। পরে জাল দিয়ে ঘিরে ফেলে মাছ শিকার করা হয়। ছোট ছিদ্রযুক্ত এসব জালে মা ও পোনা মাছ সহ দেশীয় বিভিন্ন ধরনের মাছ আটকা পড়ে। উঠে এলো নদীতল ছাঁকা নানা জাতের মাছ, সাথে কচুরিপানা সহ নানা অপ্রয়োজনীয় পদার্থ। সব সহ উগড়ে দেয়া হলো নৌকার পেটের মধ্যে। এবার প্রাথমিক বাছাই পর্ব। নৌকার তহসিলখানা থেকে যেন হাড়ি হাড়ি খাজানা নিয়ে স্তূপ করা হচ্ছে ফাঁকা উঠোনে। বছর জুড়ে এই কাজে নিয়োজিত থাকেন কিছু জেলে। তারা বিভিন্ন ঝাউ বা ঘেরে চুক্তিভিত্তিক কাজ করেন। সদ্য ধরে আনা টাটকা চিংড়ির এই চটপটে ছটফটে ক্রিয়াকাণ্ড দোলা দিয়ে যেতে পারে সুদূরে প্রবাহিত আপনারও কোনো এক বিস্মৃত স্মৃতিতে।
চিংড়ি ছাড়াও বিভিন্ন জাতের পোনা মাছ উঠে এসেছে জেলেদের জালে। বেলুয়াপাড়ে এই চিত্র নিয়মিত কর্মকাণ্ডেরই একটি অংশ। এখন বিভিন্ন জাতের চিংড়ি আলাদা করে রাখার পালা। এখানটাতেও চলছে মাছ ধরার নিয়মিত আয়োজন। বেলুয়ার সমস্ত বুক জুড়ে যেন এই আয়োজনেরই ঘটা। গলাগলি করে গাছেরা এখানটাতে সবুজ বেষ্টনী গড়ে দিয়েছে। এখন ভাটার বেলা। দিনে দুবার জোয়ার ভাটার ক্রীড়ানক হতে হয় অন্যদের মতো বেলুয়াকেও। এই আসা এই যাওয়া, এই তো এক খেলা, জোয়ার ভাটার বেলা। জোয়ারে বা ভাটায় নিত্য যাতায়াতে দিনভর কখনো বৈঠা বাওয়া নৌকা, আবার কখনো ট্রলারে পাড়ি জমান স্থানীয়রা। নদীপাড়ের মনোরম পরিবেশে স্কুল, স্কুলে যাতায়াতেও নৌকাতেই ভরসা বহু শিক্ষার্থীর। শীত সকালের মিষ্টি রোদ গায়ে মেখে লেপতোষকের কারিগরেরা ছুটেছেন মানুষের প্রয়োজন মেটাতে। মায়া জড়ানো এই জনপদ পিরোজপুরের নাজিরপুর উপজেলার দেউলবাড়ি দোবরা ইউনিয়নের মনোহরপুর গ্রাম। মায়ায় মায়ায় জড়িয়ে আছে এখানকার প্রতিটি অনুষঙ্গ। এই ইউনিয়নের আয়তন প্রায় ৮,৮৮৯ একর। প্রশাসনিক হিসেব অনুযায়ী এই ইউনিয়নের মোট জনসংখ্যা প্রায় ৪১,০০০। মোট পরিবারের সংখ্যাও ৮,০০০ ছাড়িয়ে। মাটির বাড়িতে মাটির প্রলেপে মাটির মায়ায় জড়িয়ে আছে এক অজানা বন্ধন। প্রতিটি সন্তানই মায়ের অংশজাত। ভালোবাসার নিগুড় বন্ধনের অপত্য স্নেহসুধা যেন উপচে পড়ে ফিনিক ফোটা ফুলের মতো। কি এক অবাক বিস্ময় এই বন্ধনে, কি বিমুগ্ধতা, কে জানে তার রহস্য। যে বিহঙ্গ হারিয়েছে নিজের অধিকার, আকাশের সীমানা ছোঁয়ার সাধ্য কি তার। হয়তোবা জেগেছিল, হয়তোবা চেয়েছিল, হয়তোবা আসেনি সেদিন ডানা মেলবার। কেমন দাপুটে মেজাজে এখানটায় বেড়ে উঠেছে নীল অপরাজিতা, যেন একাই সে এ রাজ্যের রাজা। চট করে খানিকটা জ্বালানি কাঠ সংগ্রহ করে নেওয়া যাক এই বেলা। আবারও ভেসে পড়া যাক বেলুয়ার বুকে, গ্রাম ছাড়িয়ে এবার অন্য কোনো গন্তব্যে। নিথর জলের বুকে ঢেউয়ের দোলা লাগিয়ে তরঙ্গে তরঙ্গ তুলে ছুটে চলেছে জলযানগুলো। জল থাকলে মাছ থাকবে, মাছ থাকলে জালও থাকবে, থাকবে জেলে। বেলুয়ার জল ঘিরে
প্রতিনিয়ত কত চঞ্চলতা, কত ব্যস্ততা। আপাতদৃষ্টিতে অকাজের কচুরিপানারও রয়েছে কাজের জিনিস হয়ে ওঠার মর্যাদা। শান্ত সুবোধ চেহারার বেলুয়া, তবে তার বুকে দাপিয়ে বেড়ানো জলযানগুলো যে অতটা শান্ত নয় তা তাদের আচরণেই প্রকাশ পায়। নৌযান মেরামতের জন্য এখানটায় গড়ে উঠেছে ছোট্ট একটি ডকইয়ার্ড। নৌযানের সব ধরনের মেরামতের কাজই হয় এখানে। মানুষ অসুস্থ হলে যেমন চিকিৎসা কেন্দ্রে নিতে হয়, তেমনি নৌযানের চিকিৎসা কেন্দ্র হল এসব ডকইয়ার্ড। নৌকার ত্রুটিপূর্ণ কাঠ বাদ দিয়ে নতুন তক্তা লাগানো হয়েছে। তক্তার সেসব ফাঁক দিয়ে পানি চোয়ানো বন্ধ করতে এভাবে গুঁজে দেয়া হয় পাটের সুতলি। পরে তার উপর দিয়ে পড়বে আলকাত্রার প্রলেপ। পাঁজর চিতিয়ে সার বেঁধে শুয়ে রয়েছে বালু বা মাটিবাহী বাল্কহেডগুলো, যেন কঙ্কালসার অসুস্থ ব্যক্তির অনন্ত যাত্রার প্রস্তুতি। খুব ব্যস্ততায় দিনভর কাজকর্ম চলে এখানটায়। ক্ষুদ্র থেকে বড় যে কোনো ধরনের মেরামতির কাজ চলে অনায়াস ছন্দে। এখানকার কর্মীরাও নিজেদের কাজে অত্যন্ত পটু। বছরব্যাপী বেলুয়ার পাড়ে চলে এমন কর্মযজ্ঞ। হাত নেড়ে বিদায়ের এই সংস্কৃতি এখানেও সদর্পে বিদ্যমান। এই তো মায়া, এই তো ঋণ, হয়তো দেখা হবে না আর কোনো দিন। নদী হিসেবে বেলুয়ার ব্যাপ্তি যতটুকুই হোক, এর দুপার ঘিরে প্রচুর ব্যবসা প্রতিষ্ঠান গড়ে উঠেছে। সেই হিসেবে এই নদী বেশ গুরুত্ব বহন করে এ অঞ্চলের মানুষের কাছে। মাছ ধরার প্রচুর ট্রলার ও নৌকার চলাচল এই নদীতে। পার জুড়ে যত্রতত্র হোগলার অবাধ বেড়ে ওঠার চিহ্ন। খুব ছোট করে হলেও এই উদ্ভিদটি নিজের গুরুত্ব জাহির করে আসছে সগর্বে। প্রবাহমান বেলুয়ার শরীর থেকে বেশ কয়েকটি খাল বয়ে গেছে উপশিরার মতো। এটি তাদেরই একটি। শান্ত সৌম্য চেহারা জানান দিয়ে যায় এর নিরীহ চরিত্রের কথা। জোয়ার ভাটার প্রভাবে বেলুয়ার খালটিও প্রভাবিত। এর দুপার জুড়ে ছোট ছোট বাড়ি। বাড়ির অধিবাসীদের নাওয়া বাওয়া সহ দৈনন্দিন কাজে এই খালের রয়েছে ব্যাপক ব্যবহার। খাল পাড়ি দিতে রয়েছে ছোট ছোট সাঁকো। শাখায় প্রশাখায় এমনভাবে খালগুলো প্রবাহিত হয়েছে যেন বিছিয়ে রাখা শিরা উপশিরার প্রবাহ। সরস জলের ধারায় পুষ্ট, সবুজে স্নিগ্ধ এই চরাচর। ফসলে মৎস্যে অনন্য এ অঞ্চলের নিসর্গ সৌন্দর্য নজর কাড়া।
পোষ্যদের খাবার খাওয়ানোর এই চিত্র গাঁয়ের চিরাচরিত অনবদ্য দৃশ্যগুলোর মধ্যে একটি। ছানাপোনাসহ সকলে মিলে খাবার খাওয়ার এই চমৎকার দৃশ্যকাব্য যেন অপার্থিব এক সৌন্দর্য। বাড়ি বাড়ি রয়েছে গবাদি পশুর বাথান, রয়েছে যত্ন আত্মীর নানা আয়োজন। দেউলবাড়ি দোবরা ইউনিয়নের আরেকটি মায়া ছড়ানো গ্রাম হল এই সোনাপুর। শীতের বেলা দ্রুত চলে যায়, তাই কাজের সাথে সময়ের পাল্লা যেন লেগেই থাকে। শীতের মিষ্টি রোদ গায়ে মেখে কেউ বা করে শীতবিলাস, কেউ বা পান সুপারি জর্দা তামাকে পানাভ্যাসে মত্ত। দৈনন্দিন নিত্যকাজের নানা ব্যস্ততা, কাপড় শুকানো বা শুকনো কাপড় তুলে ঘরে নেওয়া তারই একটি ছোট্ট অংশ। ঘরের নারীরাই সাধারণত এ কাজটি করে থাকেন। বাড়ির সামনে প্রবাহিত খালে তক্তায় তৈরি পাটাতন দিয়ে বানানো হয়েছে ঘাট, সেখানেই চট করে নিয়ে নেওয়া। নিত্য যাতায়াতেও খাল পেরুতে ছোট ছোট সাঁকোয় ভরসা। এই ইউনিয়নে 7টি সরকারি প্রাথমিক বিদ্যালয়, 4টি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, 5টি মাধ্যমিক বিদ্যালয়, 4টি মাদ্রাসা এবং 1টি কলেজ রয়েছে। এই বেলা মাঠ থেকে আনা হল গবাদি পশুর পছন্দের খাবার সবুজ ঘাস। নদ নদী বা জলাশয়ে প্রাকৃতিকভাবে বেড়ে ওঠে কচুরিপানা। গবাদি পশুর খাবার থেকে শুরু করে জৈব সার সহ নানা ধরনের কাজে ব্যবহার করা হয় এই কচুরিপানা। একটা সময় কচুরিপানাকে কৃষকের অভিশাপ হিসেবে দেখা হতো, তবে বর্তমানে এটি বরং অনেকের জীবনেই আশীর্বাদ হয়ে এসেছে। কচুরিপানা খুবই দ্রুত বংশবিস্তার করে। এটি প্রচুর পরিমাণে বীজ তৈরি করে, যা 30 বছর পরও অঙ্কুরোদ্গম ঘটাতে সক্ষম। এই উদ্ভিদে প্রচুর নাইট্রোজেন রয়েছে, তাই এটি বায়োগ্যাস উৎপাদনেও ব্যবহৃত হয়। এ অঞ্চলের খাল ও নদীতে প্রচুর পরিমাণে কচুরিপানার দেখা মেলে। দাম দিয়ে কিনতে না হলেও দামে ঠিকই বিক্রি করা যায় শুকনো কচুরিপানার ডাঁটা। কচুরিপানা দিয়ে এক ধরনের কাগজ তৈরি করা হয়। সে কাগজ দিয়ে তৈরি হয় 30টিরও বেশি পণ্য, আর এসব পণ্য ইটালি, জার্মানি সহ বিভিন্ন দেশে রপ্তানিও হয়। নদীর পাড়ে অযত্নে অবহেলায় জন্মানো হোগলার রয়েছে নানান ব্যবহার। একসময় একে আগাছা হিসেবে দেখা হতো। তবে চাটাই, মাদুর, ঝুড়ি, দড়ি তৈরি সহ কারিগরি শিল্পে হোগলা পাতার ব্যবহার লক্ষণীয়। এর পাতা চ্যাপ্টা এবং নরম। নদীর পাড় বা চরের জমিতে হোগলা এমনিতেই জন্মে, কোনো পরিচর্যাও করতে হয় না। হোগলা পাতা সংগ্রহ, শুকানো এবং অন্যান্য প্রক্রিয়া বেশ কষ্টসাধ্য। বাড়ির নারী পুরুষ মিলেমিশেই এই কাজে অংশ নেন। প্রতি আঁটি শুকনো হোগলা পাতা 200 থেকে 250 টাকায় বিক্রি হয়। জ্বালানি এবং ঘর ছাওয়ার কাজেও হোগলা পাতার রয়েছে দারুণ ব্যবহার।
এ অঞ্চলের বেশিরভাগ মানুষই রান্নায় কাঠের চুলা ব্যবহার করেন। সেই অনুষঙ্গ জোগাতেই কুড়াল নিয়ে কসরতে ব্যস্ততা এখানটায়। শীতের পূর্ণতা মেলে হরেক রকমের টাটকা শাকসবজিতে। সেই আয়োজনে ব্যস্ত সময় কাটে নারীদের। ভাসমান ধাপ পদ্ধতির চাষাবাদে দৌলা, মেদা বা গোল্লার মাধ্যমে তৈরি সবজির চারা রোপিত হয়। এই সোনাপুর গ্রামের খুব কাছেই রয়েছে ভাসমান ধাপ পদ্ধতিতে চাষাবাদের আয়োজন। আশপাশের গ্রামগুলো থেকে কৃষকরা তাদের তৈরি ধাপে শাকসবজির চাষাবাদ করে থাকেন। ধাপগুলোতে পৌঁছানোর জন্য নৌকা বা ট্রলারই ভরসা। এ এলাকার মানুষের জীবনের সাথে এসব নৌযান নিবিড়ভাবে মিশে আছে। কচুরিপানা, টোপাপানা, দুলালিলতা, কলমিলতা, শ্যাওলাসহ নানান জলজ উদ্ভিদ স্তরে স্তরে সাজানো হয়। অন্তত ৩ ফুটের স্তর তৈরি হলে বাঁশ ও দড়ি দিয়ে বেঁধে ধাপ বা ভাসমান বীজতলা বানানো হয়। ধাপ দ্রুত পচানোর জন্য সামান্য ইউরিয়া সার ব্যবহার করেন কৃষকরা। ধাপে চারা রোপণের পর নিয়মিত তার যত্ন নিতে হয়। সেচ দেওয়া, সার দেওয়া, আগাছা সরিয়ে ফেলা, মাচা তৈরি প্রভৃতি কাজে কৃষকদের ব্যস্ত থাকতে হয় দিনের একটি দীর্ঘ সময়। বিশেষ করে লাউ, কুমড়া, জালি বা চাল কুমড়ার মতো সবজির জন্য মজবুত মাচা তৈরি করা অত্যন্ত জরুরি। সবুজ চিত্রপটে ধবল নক্ষত্রের মতো ফুটে রয়েছে লাউ ফুল। সমৃদ্ধ জমিনের উর্বরতায় নধর হয়ে ওঠা লাউডগা বিপুল ফলনের আগাম আভাস দিয়ে যায়। পৃথিবীর অন্যতম পুরনো চাষ হওয়া সবজি লাউ, এর লতা এবং পাতাও দারুণ জনপ্রিয় খাবার। এদের সাথেই উঁকি দিতে দেখা গেল পুষ্ট করলার ছানাপোনাকে। অনেকে সবজি মনে করলেও শশা আসলে এক ধরনের ফল। এতে ক্যালোরির পরিমাণ কম থাকে এবং জলের পরিমাণ বেশি থাকে। ধাপ পদ্ধতির চাষাবাদে শশা অন্যতম একটি ফসল। এখানকার টাটকা শশার বেশ চাহিদা আশপাশের এলাকাগুলোতে। মাচা তৈরির সময় যে জাল ব্যবহার করা হয় তার বাড়তি অংশ এভাবে ঝুলিয়ে রাখেন কৃষকরা। এতে সবজির খানিকটা বাড়তি নিরাপত্তাও মেলে। কৃষকের পরম খাতির যত্নে হাসি মুখে নিজেকে উজাড় করে ফসল দিয়েছে বোম্বাই মরিচের গাছ। এর জিভে জল আনা সৌরভের কথা কে না জানে। তেমনি জ্বালা ধরানো তীব্র ঝালের জন্যও বিখ্যাত এই মরিচ। এখানে যে কেবল ফসলের চাষ হয় তেমনটা নয়, বরং বিভিন্ন ফসলের চারাও তৈরি করা হয়। এখানকার তৈরি টমেটোর চারা বিক্রির জন্য নেওয়া হবে হাটে, চলছে তারই তোড়জোড়। এ সময় টমেটোর চারা রোপণ করলে শীত মৌসুমের শেষ সময় পর্যন্ত মিলবে টমেটো। ক্ষেত থেকে চারা তুলে গুনে গুনে থোকা বাঁধা হয়। এক একটি থোকায় ৩০, ৫০ বা ১০০টি করে চারা থাকে। প্লাস্টিকের ঝুড়িতে সুন্দর করে সাজিয়ে নেওয়ার পর সেগুলো একে একে নেওয়া হয় নৌকায়।
নৌকায় সুন্দর করে সাজিয়ে রাখা হয় নানা পদের চারা। কেবল টমেটোই নয়, নৌকায় আগে থেকে স্থান পেয়েছে বেগুন, লাউ, কুমড়া, শশাসহ নানা পদের চারা। শেকড়ের মায়া ছেড়ে প্রতিবেশীর মতো পরস্পরের গা ঘেঁষে তারা জড়ো হয়েছে ট্রলারে। দূরের কোনো হাট তাদের গন্তব্য। কুয়াশার অবগুণ্ঠন মোড়ানো শীত সকালে তখনও সূর্য উঁকি দেয়নি পূবাকাশে। এরই মধ্যে নৌকায় ভাসমান হাট প্রস্তুত হতে শুরু করেছে। বিখ্যাত এই হাটের নাম পদ্মডুবি ভাসমান হাট। আশপাশের ধাপ থেকে সংগৃহীত ফসলের সমারোহ নিয়ে ইতোমধ্যে বাজারে হাজির শয়ে শয়ে নৌকা। অনেকেই ধীর গতিতে বাজারে প্রবেশ করছেন পণ্য বোঝাই নৌকা নিয়ে। টাটকা শাকসবজি সহ বিচিত্র রকমের পণ্যের জন্য বিখ্যাত এই হাট। করলা, শসা, লাল শাক, লাউ, ফুলকপি, মিষ্টি কুমড়ার ফুল, শালগম, টমেটো, গাজর, বাঁধাকপি সহ নানা ধরনের শাকসবজির ব্যাপক সমারোহ এখানটায়। বেলুয়ার বুকে ভাসমান এই হাট থেকেই দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ে ধাপে প্রাকৃতিক উপায়ে চাষাবাদকৃত সবজি। এভাবে হাতে হাতে হাত বদল হয় একজনের পণ্য অপরজনের কাছে। পাইকাররা কৃষকদের কাছ থেকে ট্রলার বোঝাই করে কিনে নেন নানা পদের সবজি। এখান থেকে এসব সবজি চলে যায় পিরোজপুর সদর, বরিশাল, ঢাকাসহ দেশের বিভিন্ন বড় মোকামে। ভোর থেকে দুপুর পর্যন্ত বসে এই ভাসমান হাট। বেলুয়া নদীর আশপাশের ২০ থেকে ২৫ গ্রামের কৃষকরা তাদের উৎপাদিত শাকসবজি, ফলমূল, বিভিন্ন ধরনের চারা বেচাকেনা করেন এই ভাসমান হাটে। কুয়াশা মোড়ানো ভোর সকালে নদীর জলের মৃদু ঢেউয়ের তালে তালে দুলতে দুলতে কেনাবেচা চলে মহা সমারোহে। টমেটো, মরিচ, পুঁইশাক, লাউ, বেগুন সহ নানা ধরনের চারা মেলে এখানে। শুধু শাকসবজিই নয়, এখানে নদীর নানা ধরনের টাটকা মাছও পাওয়া যায়। কেনাবেচায় লাভ লোকসান তো থাকবেই, তবে কখনো কখনো বেচা বিক্রিতে অধিকারের জোরও খাটায় কেউ কেউ। এই চিত্র দেশের সকল প্রান্তব্যাপী দৃশ্যমান। স্থানীয়দের দেওয়া তথ্য মতে ৫০ বছরেরও বেশি সময় ধরে ভাসমান এই হাটে সবজি বিক্রি হয়ে আসছে। এখানে সবজি নিয়ে আসার পর খুব বেশি সময় অপেক্ষা করতে হয় না কারো। পাইকাররা এসে দরদাম করে সবজি কিনে নেন। কৃষকরা সরাসরি বিক্রি করতে পারেন, তাই পণ্যের ভালো দামও পাওয়া যায় এখানে। একসময়ে স্থানীয়রা এ হাটের মূল ক্রেতা থাকলেও কয়েক দশক ধরে দূর দূরান্ত থেকে ট্রলার নিয়ে আসেন পাইকারি ব্যবসায়ীরা। তাদের মাধ্যমেই শহরের বাসিন্দারা হাতের কাছে পেয়ে যান এখানকার টাটকা সব পণ্য। বহমান নদী,
নদী ঘেঁষা জীবন, নদীকে ঘিরে মানুষের জীবন জীবিকা সব কিছু মিলিয়ে এক অন্যরকম গল্প বলে যায় এই বেলুয়া নদী।